প্রকৃতি এখন অনেকটাই শীতের দখলে। মাঠে মাঠে হেমন্তের ফসল কাটার ধুম, কৃষকের ঘরে ঘরে নতুন ফসলের ঘ্রাণ। সেই সাথে আজ সপ্তাহের শেষ কর্মদিবস। নিশ্চয়ই প্রকৃতি নয়তো ঘরের টানে বাড়িও টানছে। তাহলে আর দেরি না করে ছুটির দিনের পরিকল্পনাটা করেই ফেলুন। সারাদিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় শুরু করছি আজকের সকাল। শুভ সকাল আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 4 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 21 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। দর্শক, বলছিলাম 6 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, শুরুতেই বলছিলাম প্রকৃতি এখন শীতের দখলে অনেকটাই। আমরা আয়োজনের শুরুতেই জানবো আবহাওয়া বার্তাটি। গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড, সেই সাথে আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাসটি। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং 18.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 15 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দ্বীপে 32.2 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। এবার একটু আমরা পর্যটনের খবর নিয়ে আসবো। আপনারা জানেন ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে রাঙামাটি পরিস্থিতি। পর্যটকদের উপস্থিতি বাড়ায় গেল 4 মাসের ক্ষতিপূরণ নেওয়ার আশাও দেখছেন এই খাত সংশ্লিষ্টরা। আমাদের সঙ্গে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। আমরা আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। জিয়াউল হক, শুভ সকাল। শীত তো পড়তে শুরু করেছে আর এই সময়টা তো পাহাড় তো অন্যরকম এক সৌন্দর্য ধরা দেয় আমাদের সামনে। কি অবস্থা দেখছেন? সেই সাথে সাপ্তাহিক ছুটি রয়েছে, ব্যবসায়ীরা আসলে কতটা প্রত্যাশা রাখছে? অনেকদিন তো পর্যটন নিষেধাজ্ঞা ছিল, এখন কি পরিস্থিতি সেখানকার? সারিকা, যে অক্টোবরের যে সহিংসতা ঘটনা ঘটেছিল তার মধ্যে কিন্তু প্রায় 1 মাসের বেশি সময় পর্যন্ত আসলে রাঙামাটি বা তিন পার্বত্য জেলা পর্যটন নিরুৎসাহিত বা নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা আসলে নভেম্বরের 1 তারিখ থেকে প্রত্যাহার করা হয়েছে, ধীরে ধীরে খাগড়াছড়ি থেকে 5 তারিখ প্রত্যাহার করা হয়েছে। এরপরেই আসলে বান্দরবনের প্রত্যাহার করার পর তিন পার্বত্য জেলায় আসলে পর্যটকের সমাগম বাড়তে শুরু করেছে। তিন পার্বত্য জেলার রাঙ্গামাটিতে, খাগড়াছড়ি এবং বান্দরবনের রাঙ্গামাটিতে পর্যটকের সমাগম, রাঙ্গামাটির সাজেক, সুবর্ণ ঝর্ণা এবং আশপাশের এলাকাগুলোতে পর্যটকের সমাগম বেড়েছে। আমাদের যে শঙ্কার কথা জানিয়েছেন যে পূর্বে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতেন পর্যটকরা আসতে, কিন্তু এবার তারা নানা সংকটের কথা বলছেন, নানা সমস্যার কথা জিজ্ঞাসা করার পরেই আসলে তারা রাঙামাটিতে আসছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের শুরুতে আসলে অনেক স্কুলগুলোতে পরীক্ষা রয়েছে। পরীক্ষার কারণে আসলে অনেক বাবা মারাও এখন পর্যন্ত বাচ্চাদের নিয়ে সেভাবে পাহাড়গুলোতে বেড়াতে আসছেন না। তারা প্রত্যাশা করছেন পরীক্ষা শেষ হলেই আসলে একটি উপচে ভিড় তারা পাবেন এবং ব্যবসা তারা ভালোভাবে করতে পারবেন বলে তারা জানিয়েছে। একই সাথে তারা বলছেন যেহেতু শীত মৌসুম শুরু হয়েছে, যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত তারা সেই ব্যবসাটি করতে পারবেন। তারা ব্যবসাটি যদি তারা করতে পারেন তাহলে দীর্ঘদিনে যে ক্ষতি হয়েছে এবং নিরুৎসাহিত করার কারণে বা বিধিনিষেধ দেওয়ার কারণে যে পর্যটক শূন্যতা ছিল সেটি আসলে তারা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। এবং এর সাথেও আমরা গতকাল এবং গত পরশুদিন আসলে অনেক পর্যটকের সাথে কথা বলেছি, তারা রাঙামাটিতে বেড়াতে এসেছেন। তারা বলছেন যে রাঙামাটির সৌন্দর্যটা আসলে তিন রকমই তিনভাবে ফুটে ওঠে। বর্ষাকালে একরকম, শীতে একরকম, গরমে একরকম। শীতের মৌসুমটা আসলে সবচেয়ে উপযুক্ত সময় এবং মেঘে ঢাকা থাকে পাহাড়গুলো।
এই সময়টা আসলে পাহাড়ে বেড়ানো খুব ঝুঁকিপূর্ণ সময় বলে তারা মনে করছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে তারা আমাদের জানিয়েছে। সেদিকে ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ। জিয়াউল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাঙামাটির পর্যটন পরিস্থিতি নিয়ে জানছিলাম শীত পড়তে শুরু করেছে, সেই সাথে সাথে পাহাড় কিন্তু অন্যরকম এক সৌন্দর্য ধরা দিচ্ছে, আর সেই সৌন্দর্যের সাক্ষী হতে মানুষ ছুটছে রাঙামাটিতে। আপনারাও চাইলে পরিকল্পনাটি করে ফেলতে পারেন, সামনে সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। দর্শক, আমরা রাঙামাটির পরিস্থিতি জানছিলাম, এবারে আমরা চলে যাব একটু পত্রিকায়। আমরা দেখে নেব আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। শুরু করছি তবে সমকাল দিয়ে। আইসিটি আইনে থাকছে না দলের বিচারের বিধান, দল নিষিদ্ধ হতে পারে প্রচলিত আইনে। উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া সংশোধন। সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদেরও বিচারের সুযোগ। মুজিববর্ষ পালনে ৬ বছরে ব্যয় ১২৬১ কোটি টাকা। শত কোটির সম্পদ টানা ৩২ বছর ভোগ দখল বাহারের। অবৈধভাবে পছন্দের লোকজনকে কমিটিতে বসিয়ে ঐতিহ্যবাহী কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের প্রায় ১০০ কোটি টাকার জমিতে বহুতল মার্কেট তৈরি করেছিলেন সদর আসরের আওয়ামী লীগ সহ সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার। সশস্ত্র বাহিনী দিবস আজ। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে। রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি কতটা যৌক্তিক ভেবে দেখা দরকার। সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের প্রতি নাগরিক দায়িত্ব পালনের আহ্বান। ব্রিফিংয়ে আসিফ মাহমুদ। দর্শক, এই ছিল সমকালের প্রথম পাতার প্রধান শিরোনামগুলো। আমরা সমকালের পরে চলে যাব প্রথম আলোতে। ক্রেতার সারি দীর্ঘ, ট্রাকে পণ্য কম। সরকার বাজারে জিনিসপত্রের দাম কমাই দিক, তাইলে সবাই খাইতে পারবো, কিন্তু এভাবে মারপিট করে আর জিনিস নিতে পারতাম না, বলেছেন তাসলিমা আক্তার, গৃহিণী। গতকাল রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিটি ট্রাকে ৩৫০ জনের পণ্য ছিল। পণ্য না পেয়ে ফিরে গেছেন অনেকে। রুটিন কাজে সীমাবদ্ধ শিক্ষার কাজ, দাবি সামলাতে হিমশিম। প্রথম আলোর শেষের দিকে শিরোনামটি আমরা দেখছিলাম প্রথম পাতার। শিক্ষাকে সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে এবং সেটি বিবেচনা নিয়ে কর্মপরিকল্পনা করে এগোতে হবে, বলেছেন রাশেদা কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা জনগণই ঠিক করবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নতুন আলোচনার প্রেক্ষাপটে বিএনপির অবস্থানের ব্যাখ্যা দেন মির্জা ফখরুল। ফেনীতে মির্জা ফখরুল এই কথা বলেন। আমরা প্রথম আলো শিরোনামের পরে চলে যাব দৈনিক ইত্তেফাকে। নতুন নির্বাচন কমিশন আসছে। সিইসি ও কমিশনার পদে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। সিইসি হিসেবে সাবেক সচিব শফিকুল ইসলাম বা নাসির উদ্দিনকে চেয়েছে বিএনপি সহ সমমনারা। পুলিশের অপরাধের সুপ্রিম কমান্ডার চৌধুরী মামুন। জিয়াউলকে বলকানের কসাইয়ের সঙ্গে তুলনা চিফ প্রসিকিউটরের। শুরুতে ছিল কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনে। সেই শিরোনামটি আমরা পড়ছিলাম। পাশাপাশি নতুন প্রজন্মের ভাষা, আকাঙ্ক্ষা, চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাকের শেষের দিকে একটি শিরোনাম দেখছি। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। রুশ বিমান হামলার শঙ্কায় কিয়েভে যুক্তরাষ্ট্র সহ 4 দেশের দূতাবাস বন্ধ। মনুষ্যবিহীন মার্কিন মাইন পাচ্ছে ইউক্রেন। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। আমরা চলে যাব কালের কণ্ঠে। জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক। ঐতিহাসিক 5 আগস্ট দুপুর 1টার দিকে আইএসপিআর থেকে বার্তা আসে। দুপুর 2টায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সবার চোখ টিভির দিকে। 2টা পেরিয়ে যায়। পাশাপাশি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান থাকছে না। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সচিবালয় অফিস এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক। আইনের সংশোধনীতে রাজনৈতিক দলের পাশাপাশি 3 বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিচারের বিধান। চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করবে সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। আমদানি হ্রাসে রোজায় দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা। দেশে ভোগ্যপণ্য আমদানি গত বছরের তুলনায় কমে যাওয়ায় পবিত্র রমজান মাসে এসব পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রমজান মাসে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সরকার আগেভাগে ব্যবস্থা নিলেও শঙ্কা থেকে যাচ্ছে বলে মনে করছেন তারা। দর্শক, দ্রব্যমূল্য নিয়ে আমি একটি শিরোনাম পড়ছিলাম, আমরা একটু চলুন বাজার পরিস্থিতি নিয়ে জেনে আসি। প্রতিদিনই আমরা চেষ্টা করি দেশের বিভিন্ন জেলার বাজার পরিস্থিতি নিয়ে জানতে। আজ আমরা চলে যাব যশোরের 7 মাইল বাজার। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। আমরা জানবো সেখানকার পরিস্থিতি। তৌহিদুর রহমান, শুভ সকাল। আপনি আছেন যশোরের 7 মাইল বাজার, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? সারিকা, আসলে এই যে যশোরের 7 মাইল, আপনি জানেন যে এই অঞ্চলের বিখ্যাত হাট এইটা এবং সবজির জন্য যশোর বিখ্যাত। এই অঞ্চলের সবচেয়ে বড় সবজির মোকাম এখানে প্রতিদিনই হাট বসছে শীতের মৌসুমকে ঘিরে, এবং সেই সবজি চলে যাচ্ছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে। কিন্তু আপনি জানেন যে গত 2 মাসে অর্থাৎ অক্টোবর এবং সেপ্টেম্বরে যশোরে মুষলধারে যে বৃষ্টি হয়েছে তাতে শীতকালীন সবজিতে যথেষ্ট ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির প্রভাব কিন্তু এই মুহূর্তে বাজারে পড়েছে এবং আপনি দেখছেন যে বাজারে সরবরাহটা অনেকটা কম এবং মূলা সহ বিভিন্ন পণ্য থাকলেও অধিকাংশ সবজি, বিশেষ করে বেগুন, শিম, অন্যান্য পণ্যগুলি কিন্তু কম উঠেছে এবং এই কম ওঠার একটা বড় কারণ হলো সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে, যে কারণে দামও কিন্তু বাজারে কমছে না। হ্যাঁ, তারা এখানকার চাষিরা, কৃষকরা বলছেন যে বাজার পরিস্থিতি একেবারে স্বাভাবিক হতে অর্থাৎ ক্রেতাদের সন্তুষ্টি পর্যায়ে আসতে এখনও 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। এখানে এই হাটে মূলা বিক্রি হচ্ছে পাইকারি 35 থেকে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে আমরা যেটা দেখেছি যে 55 থেকে 65 টাকা পর্যন্ত, শিম বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 75 টাকা কেজি দরে, লাউ, বরবটি সহ অন্যান্য পণ্যও কিন্তু একটু তুলনামূলকভাবে দাম বেশি, যদিও খুচরা বাজারে কিছুটা দাম কমেছে। এই যে পাইকারি বাজারে দাম না কমলেও খুচরা বাজারে দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা এবং এখানকার পাইকাররা বলছেন যে আগে যে পাইকার এবং খুচরার মধ্যে যে বিশাল ব্যবধানটি ছিল সেটা প্রশাসনের তৎপরতার কারণে কিছুটা কমেছে। একই সাথে আপনি জানেন যে এবার বর্ষা বা বিভিন্ন কারণে ফসলের ঘাটতিও রয়েছে এবং চালের দাম বাজারে খুবই ঊর্ধ্বগতি। সেই ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে এবং 2 বছর পরে বেনাপোল স্থলবন্দর, যেটা দেশের সর্ববৃহৎ স্থলবন্দর, সেই স্থলবন্দর দিয়ে কিন্তু চাল 2 বছর পরে আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে 350 মেট্রিক টন চাল বেনাপোল দিয়ে ভারতীয় চাল বাংলাদেশে ঢুকেছে এবং আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন যে আরও পণ্য এখানে আসবে, আরও চাল রয়েছে, এলসি খোলা হয়েছে, খুব শীঘ্রই সেগুলো বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকবে। এর পাশাপাশি যে বাজারে অস্থিরতা বিরাজ করছে এই মুহূর্তে সবথেকে বেশি সয়াবিন তেল নিয়ে, কারণ সয়াবিন তেলের বাজার নিয়ে যেটা শোনা যাচ্ছে যে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে, সেই কারণে কোম্পানিগুলো তাদের সরবরাহ বন্ধ রেখেছে, বাজারে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে। সেই কৃত্রিম সংকটের কারণেই কিন্তু সয়াবিনের দাম ঊর্ধ্বগতি এবং বাজারে মিলছে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই ব্যাপারটি তদারকি করছেন এবং বাজার স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছেন, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে মূল কোম্পানি থেকেই তারা কিন্তু সরবরাহ পাচ্ছেন না। তবে সব মিলিয়ে বাজার পরিস্থিতি গত 2 মাসে যে অস্থিরতা ছিল সেটা কিন্তু এখনটা অনেকটাই নিয়ন্ত্রণে। সারিকা। তৌহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কালের কণ্ঠে দ্রব্যমূল্যের শিরোনাম পড়তে পড়তে যশোর 7 মাইল বাজার পরিস্থিতির খবর জানছিলাম। কালের কণ্ঠের পর আমরা চলে যাব বণিক বার্তায়। ছোট প্রতিষ্ঠান, বড় দায়িত্বে টিসিবি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ সক্ষমতা সারা দেশের নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে পণ্য বিক্রির উদ্দেশ্য থেকে স্বাধীনতার পর গড়ে তোলা হয়েছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। পাশাপাশি রোল মডেল হয়ে উঠছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী সদস্যরা। দর্শক, এই ছিল আজকের দিনে মোটামুটি প্রধান শিরোনামগুলো। এবার সময় হলো কেওএসসি নিবেদিত সকাল 24 ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এবার একটি দারুণ তথ্য দেব আপনাদের। পুকুরে সামুদ্রিক মাছ চাষ, শুনতেই অদ্ভুত লাগছে না? এমন একটি সাফল্যের গল্প শোনাবো। দর্শক, পটুয়াখালীতে চাষ হচ্ছে সামুদ্রিক মাছ কোরাল।
লবণাক্ত পানির কারণে এতদিন পতিত পড়ে থাকা এসব পুকুরের মাছ চাষে ভাগ্য বদলেছে অনেকের। সমুদ্রের মাছ পুকুরে চাষের ব্যাপারে সহায়তা করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য গবেষকরা। আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে আরও বিস্তারিত জানব। পানি অধিক লবণাক্ত হওয়ায় কয়েক বছর ধরেই নিজের পুকুরে কোনো ধরনের মাছ চাষ করতে পারছিলেন না পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার লতাচাপুরি ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন। ফলে পতিত পড়েছিল ৩০ শতকের বিশাল পুকুরটি। তবে সেই পতিত পুকুরেই দিন বদলেছে আনোয়ারের। লবণাক্ত পানিতে সামুদ্রিক কোরাল মাছ চাষ করে বেশ লাভবান তিনি। জানান এ কাজে তাকে সহযোগিতা করেছে পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য গবেষকরা। আর বিদেশ থেকে আনতে হবে না, আমাদের দেশেই এখন পাওয়া যায় কোরালের পোনা। ওইটা আমরা যদি কোনো চাষি মনে করে যে কোরাল চাষ করবে তাহলে ফিট খাবার খাওয়াইও তার পুকুরে বা ঘেরে কোরাল চাষ করলে সে সফল হবে। কলাপাড়া এলাকার বেশিরভাগ পুকুরই লবণাক্ত, তাই আনোয়ার হোসেনের কাছ থেকে শিখে কোরাল চাষ শুরু করেছেন এখানকার অনেকেই। বলছেন কম খরচে বেশি মুনাফা আয় করছেন তারা। কোরাল চাষ দেখতে আইছি, খুব ভালো লাগছে। এই কোরাল চাষে উদ্বুদ্ধ হয়েছে। অধিকাংশ মানুষই মাছ ধরে সাগরে, কিন্তু 65 দিন অবরোধে যখন বসে থাকি এবং এইটা যদি করা যায় আমি মনে করি সেই সময় অবরোধে বসে থাকি অনেক কিছু আমরা লাভবান হই। সামুদ্রিক শৈবাল সহযোগে কৃত্রিম খাদ্যের মাধ্যমে বদ্ধ পানিতে কিভাবে কোরাল মাছ চাষ করা যায় তা নানা দিক তুলে ধরেন এই গবেষক। আমাদের কোস্টাল রিজনে যেখানে স্যালিনিটি ইন্ট্রুশন করতেছে, তো এই জায়গাগুলোতে কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা সৃষ্টি করবে আমাদের এই কোরাল মাছের এই নতুন প্রযুক্তিটা। সিবাসের জন্য কোরাল মাছের জন্য খাবার এবং বাংলাদেশে যেহেতু কোরাল মাছের পোনাও তৈরি হচ্ছে, এই দুইটা সম্মিলনে কিন্তু বাংলাদেশের এই কোরাল মাছের উৎপাদন বাড়ানোর একটা বিশাল একটা সম্ভাবনা আছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করলে কোরাল চাষ আরও সম্প্রসারিত হবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, পুকুরে কোরাল মাছ চাষ সহ নানান তথ্য জানতে জানতে আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, ফিরে আসবো নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে, কিন্তু শেষের ওই সময়টাতে আমরা একটা গান শুনবো। সঙ্গীতশিল্পী লালু নীলের কণ্ঠে রাধারমন দত্তের একটি গান শুনতে শুনতে তবেই বিদায় নেব। দর্শক, শুনে ফেলি তবে গান। দেখা হবে নতুন দিনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল। আমারে আশীর্বাদে কথা কহইয়া মানে করে রইয়াস ঘুমাই। আমারে আশীর্বাদে কথা কহইয়া মান করে রইয়াস ঘুমাই। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেমে করছো ইয়ানের শনে, সহিয়াই আসো নিজ পতি লইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেমে করছো ইয়ানের শনে, সহিয়াই আসো নিজ পতি লইয়া। আমি আর কত কাল থাকবো রাধে গো, আর কত কাল থাকবো রাধে গো, আমি দুয়ারে দাঁড়াইয়া মান করে রইয়াস ঘুমাইয়া। আমারে আশীর্বাদ কথা কহইয়া মান করে রইয়াস ঘুমাইয়া।
রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসরাই যমুনার ঘাটে কাল সকালে কলসি কান্দে লইয়া ও রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসরাই মোহনার ঘাটে কাল সকালে কলসি কান্দে লইয়া আমি জলের ছায়ায় রূপে হেরিব গো আমি জলের ছায়ায় রূপে হেরিব গো আমি কদমে ডালে বইয়া আমি কদমে ডালে বইয়া মান করে রইয়াস ঘুমাইয়া আমারে আশীর্বাদ কথা কইয়া মান করে রইয়াস ঘুমাইয়া